দুটো মানে পাঠ আমি এনজয় করেছি। ধরুন 5 পুরুষ ঠাকুর সঙ্গ করেছি, 5 পুরুষ ঠাকুর, বড়দা, দাদা, বাবুর ছেলে কি অবিন, এই 5 পুরুষ আমি দেখতে সুযোগ পেয়েছি। এটাও আর সত্যি তাই, 5 পুরুষ একে নাগারে এক জীবনেই 5 পুরুষের সঙ্গ করার সুযোগ পেয়েছি, তাই না? ঠাকুরকে দেখেছি মানে ঠাকুর শুধু দর্শন না, ঠাকুর 25 বছর ঠাকুর সঙ্গ করার সুযোগ, আর অল্প বয়সে দীক্ষা নিয়েছে তো সেই। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनाम् विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम्। শীতকাল কথা মনে পড়ে, ধরুন পাবনায় সে বছর পাবনাতে আর তখনকার দিনে ঠাকুরের জন্মোৎসব, পাবনায় যখন ছিলেন তখন জন্মোৎসব হতো ওই 3 বছর বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে হতো জন্মোৎসবটা। 4th ইয়ারে গিয়ে সেন্টারে মানে পাবনায় হিমায়তপুরে উৎসব হতো। সে বছর উৎসব হওয়ার কথা ছিল সেইখানে 44 সালের ডিসেম্বর, 45 সালের জানুয়ারি, ওই পিরিয়ডটায় 7 দিন না 9 দিন ধরে উৎসবটা হচ্ছিল। খুব বিরাট উৎসব পাবনার আশ্রমে, মানে হিমায়তপুর আশ্রম। তখনকার দিনে এত সৎসঙ্গী না, কিন্তু অল ইন্ডিয়া বেসিসে ইন্ডিয়ার বাইরের লোকজন আসা যেত। তখন ওই দেশে মানে যুদ্ধ চলছে, আর আমেরিকান ফৌজ তখন ইস্ট ইন্ডিয়া, এই ইন্ডিয়ার এই দিকটা ঘুরে করছে। বহু আমেরিকান সোলজাররা দীক্ষা টিকা নিয়েছিল ওইখানে, আমার আলাদা করতো সেই সময়। তা আমি তো কলকাতা পড়াশোনা করি, কলকাতায় একটু পরে করছি, একটা জায়গায় এসেছি, একটু পরে বিভিন্ন রকমের যাত্রা গান, থিয়েটার, মেয়েদের থিয়েটার, তারপরে কুস্তি, তারপর বক্সিং, নানা রকম এনজয়মেন্ট ছিল। আমরা তখন অত ঠাকুরে গিয়ে না, আমরা ওইসব দেখতে একটু ভালোবাসতাম। সে তো লোকজন এসে সে গোটা জানলেই তো হিমায়তপুর আশ্রমটা একটা গ্রাম ধরতে গেলে, বড় একটা গ্রাম, মানে নদীর থেকে মানে বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রায় 1 কিলোমিটার হবে লম্বা। হ্যাঁ, ও মাঝখানে সমস্ত জায়গা আছে, কেমিক্যাল হাউস আছে, দাঁত ঘর আছে, ঠাকুরের বিভিন্ন রকমের। আর অনেকের ঠাকুর বাড়ি টাড়ি এটা ওটা সেটা বেশ রেখে কমন স্কুল একটা কোনার দিকে ছিল, মাস্টার ফুটবল ওটা গিয়েছিল, বিরাট এরিয়া নিয়ে সেই ছিল। তো ওই পুরা গ্রামটা নিয়ে উৎসবের একটা ছিল আর কি। একদিন আমার তো অল্প বয়স, আমার মনে পড়ে একদিন আমাকে যিনি গাজন জয়ন্তর বেশি দীক্ষা ব্যবস্থা করেছিল, বাবাই আমার বলে দীক্ষা, সেই পাবনায় হিমায়তপুরেই দীক্ষা হয়েছিল। আমার দাদা অনেক আগে দীক্ষা নিয়ে যাও, দাদা তো যখন দীক্ষা নিয়ে তখন স্টুডিও ছিল না, 1930
5-এ আমরা বাড়ি তার আগে আমার আর কৃষি কৃষি খাইলে খাচ্ছি অনেক আগে কোথায় না সেই সময়। তা আমি সে বছর উৎসবে গেছি, উৎসবে তারপরে আমার এক দূর সময় কাকা, তিনি ওই আশ্রমে থাকতেন, দেখতেন বিয়ে থাকেন নেই থাকতেন। কাকা মানে আমাদের বাড়ির পাশে আমার কাকা কাকা, প্রতিবেশী কাকা। প্রতিবেশী কাকা, নগেন কাকা। নগেন কাকার নাম আপনার বইতে আছে, উল্লেখ আছে? ও পরবর্তীকালে আপনার বইতে নগেন কাকার নাম উল্লেখ আছে? একদম। উনি তখন দেওঘরে ওই আনন্দবাজারের প্রথম দিকে ইনচার্জ ছিলেন, মারা গেছে। তো আমাকে বলছে, এই চল একটু ঘুরে আসি। একজন জায়গায় গেছি, হাঁটতে 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 তপন স্কুলের ওদিক গেছে, ওটা ফুটবল মাঠ ছিল, তার এদিকে বিশ্বকরণ কেন্দ্র, আর তার কোনার দিকে বাঁশ বাগান ছিল। ওই বাঁশ বাগানের ভিতর দিকে ছোটো রোল দিয়ে বর্দা আসছে। বর্দা এখন দেখিনি, যাই যাই বুঝে নিয়ে বর্দা একটা ধুতি পরা, ওই কাপড়টা একটা কায়দা করে বাঁধা থাকতো পরে, আর গেঞ্জি গায়ে দিয়ে, শীতকাল হতো, খালি গায়ে আসতেন বিকেলবার দিকে, ওই মাঠ পাশ দিয়ে আসছে একা একা। আমাকে ধরে দাঁড়া, এই দাঁড়া বর্দা আসছে, দাঁড়া এখানে। আমি করে উঠে আসছি, আসার সঙ্গে বর্দা রাস্তায় উঠবে, নগেন কাকাতে তা আমার জন্য বলছেন কেমন, নগেন কাকা চট করে প্রণাম করছে, আমিও প্রণাম করেছি। তা আমার তখনকার দিনে অল্প বয়স তো, পায়ে আমার জুতো আছে, শুধু জুতো পরা আছে, জুতো পরা। টাকা আমার টাকা, শোনো, গুরুজনকে প্রণাম করতে হলে জুতো খুলে প্রণাম করতে হয়, করে মাথায় হাত দিলেন। জানি না আইডিয়া নেই, এই প্রথম তার প্রথম উপদেশ, ফার্স্ট। ও বাবা, ফার্স্ট প্রথম বলে দেখ, ঘুরে টুরে দেখার সময় কর করে চলে গেল। আমার এখনো মনে পড়ে ফার্স্ট উপদেশটা তার মুখ দিয়ে, মাথায় হাত দিলে, হ্যাঁ মাথায় হাত দিয়ে, সেই হচ্ছে আশীর্বাদ। ওই প্রথম জীবনে প্রথম বর্দার আশীর্বাদ। যাই হোক, পরবর্তীকালে তো বর্দার অত্যন্ত খুব স্নেহে এসেছিলাম, বর্দার মতো খুব করেছেন, এবং আমার স্ত্রীকে খুব স্নেহ করতেন, খুব দিতেন। তা আমার এখনো মনে পড়ে ওই যে প্রথম যে উপদেশটা শুনলাম। দেখেন, যখন আমাদের ঠাকুর দেহ রক্ষা করেন, আপনারা জানি না আপনার কখন দীক্ষা নিয়েছেন আপনারা? আমি বর্দা থাকাকালীন দীক্ষা, মানে ঠাকুর ঠাকুরকে আমি দর্শন জানি ওই সময়টায় সৎসঙ্গের মধ্যে একটা বিরাট বাইফার্কেশন, একদল লোক, মানে ঠাকুরের শেষ জীবনটা বড় কষ্টের, অত্যন্ত কষ্টের। কারণ কিছু কিছু লোক বর্দাকে সহ্য করতে পারতেন না, বড় বড় কর্মী, বড় বড় কর্মী, তাদের ধারণা ছিল আমরা সব গড়ে টড়ে তুলেছি, উনি কেন তার নিজের পরিবারের লোককে এত সুযোগ সুবিধা দিচ্ছেন, বর্দাকে এইরকম চিন্তাধারা ছিল। কিন্তু বড় বড় কর্মী, বড় বড়, হ্যাঁ, তারা কিন্তু ঠাকুরের জন্য, ইসের জন্য আশ্রমে অনেক কিছু করেছেন। তা আস্তে আস্তে তাদের একটা দলটা পাকালো। ঠাকুর থাকতে, ঠাকুর জানেন বর্দাকে সহ্য করতে পারে না, অথচ ঠাকুর বর্দাকে টাকার এপিট ওপিট, না না, এর আগে বর্দাকে সবসময় আগে আনেননি। আগে ঠাকুরের মা জননী মনোহর দেবী, তাকে তিনি সর্বজনে করে দিলেন, তিনি পেশেন্ট হন, তিনি দেহ রক্ষার পরে কাকে দেবেন, কেষ্টদাকে দিলেন, বস্তা দিয়ে দিলেন। দেখলেন তিনিও ঠিক করতে পারে না, তারপর এক এক করে কয়েকজনকে দিলেন, বলেন না, তিনি তো জানেন কাকে দেবেন, বর্দার হাতে সব দায়িত্ব দিয়ে যাবেন। কিন্তু বর্দাকে সামনে যদি জানে, তাহলে সবার একটা ধারণ থাকে নিজের ছেলেকে বুঝি করেছে। বর্দা খুব কায়দা করে, এসব বর্দা আস্তে আস্তে আসেন, বর্দাকে আস্তে আস্তে একটা একটা করে দায়িত্ব দিতে লাগলেন, এটা ওটা ওটা। এবং ঠাকুর থাকতে পাঁজাকে দেবে, বর্দা তুই দেবে, এমনি করে সব করে। এই সময় কিছু কিছু লোকের একটা ঈর্ষা হলো, এবং এমন একটা অবস্থা হলো, তারা বর্দাকে মানতে চায় না। কেষ্টদা প্রেসিডেন্ট, সেক্রেটারি আলাদা, অন্য লোকজন, সৎসঙ্গে কেউ কিছু, বর্দা কিছু না, কিন্তু বর্দাকে ঠাকুর এটা ওটা দিয়ে দেয়, সহ্য করতেন। যাই হোক, ঠাকুর যখন শেষের দিকটা খুব অসুস্থ হয়ে পড়লেন, খুব অসুস্থ, এবং আমি খুব জড়িত ছিলাম তো, কারণ ওই যে বিরোধী পার্টি যারা, তারা কিন্তু আমার বাড়িটাই ঢুকতেন, আমাকে খুব স্নেহ করতেন। আমি খুব বুদ্ধিষ্ট কর্মী, খুব নাম করা কর্মী, আমার ঘরে সবাই আসতো, এরা আসতো, ওরা আসতো, সব আমি সবাইকে কি করতাম,
অনেকের ধারণাও ছিল যে আমি বোধহয় ওদের দলে চলে গেছি। আমি দেওঘরে গেলে আমাকে জায়গা দিত না, পরবর্তী ঠাকুর দেওঘর পরে অনেক ব্যাপার বড়দাই আমাকে টেনে নিয়ে গেল। তা আমি কি করবো, এমনকি আমার ঠাকুরের নিজের ছেলে আমাদের সর্দা, না সর্দা, অলোক চক্রবর্তী, না না ওই যে বিবেক, বিবেক বিদ্যুৎ রঞ্জনের বাবা, বিদ্যুৎ রঞ্জনের, ওর বাবা, তিনি আমার বাসায় ফিরে আসতেন, আমার ঘর থাকতেন, ঠাকুর থাকতেন, ঠাকুর পাঠাও দিতেন। তখন দুর্গাপুরতে আমি একা, আমার ঘরে একবার অবাধ ভর্তি হাঁটি হিসেবে পটাটে। তা উনি আসতেন থাকেন, উনিও বর্দারি কাছে চলে গেলেন, ওদের দলে নিয়ে গেলেন। উনি কিছুদিন থেকে দেখলেন আরে ওরা তো ইয়ে, উনি বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে বর্দার সঙ্গে মিশলেন না, উনি আলাদা, ওই যে এখনও আলাদা সংস্থা করে রাখছে। সেইতে এটা আমার একটু অকওয়ার্ড পজিশনে ঠাকুর। এটা হচ্ছে পুজো উৎসবের সময়, দুর্গা পূজা খুব বৃষ্টি হয়েছে, বিজয়া উৎসব, খুব একবার বৃষ্টি টিষ্টি হতে সেই ইতে। তখন ওরা একটা বই ছাপেছে যুগপুর হয়ে পড়ে, তাতে বড় মার সম্বন্ধে একজন একটা আর্টিকেল লিখেছিল, ওদের মধ্যে একজন নাম করে যে বড় মা যদি সতী সাথী হবে তাহলে এখানে বর্দার মধ্যে একজন মানে খারাপ লোক জন্ম দেবে কেন, এরকম করে। তখন এইটা পড়াটা সেই আমাদের এই দলের একজন কিছু গোড়া সে করেছে কি ওই পত্রিকাটা নিয়ে গেটের সামনে পুরাই দিয়েছে। তার মধ্যে ঠাকুরের একটা ফটো ছিল, মানে যা হয় একটা আর কি, যা হয় একটা ঠাকুরের ফটো পড়াইছে। ওরা বলছে এই লিখেছে এ দুই দলের ভিতর মানে উৎসবের পরের দিন প্রায় সংঘর্ষ মানে মারপিট, পিটি। আমি আমার ওই শ্বশুর বাড়ি থাকলাম, সকালবেলায় ঠাকুরকে প্রণাম করে বাড়ি যাবো, একসাথে কেউ ঢুকতে পারি না গেটের সামনে। তখন তো অত গেটটা ওর এমন না, তো এক দল দেখছে মারামারি করতে, ওদিকে দৌড়চ্ছে আর কে দৌড়চ্ছে ওদিকে, আমি দাঁড়ালাম ওইদিকে। তারপরে দেখি সবারই আস্তে আস্তে সব ইয়ে গেল। তারপরে ঠাকুর কিন্তু ঠাকুরকে একটু দাঁড়ায়নি, ঠাকুর চুপচাপ সব জানেন বোঝেন। ঠাকুর শরীর খারাপ হয়ে গেল, ওরা করলো কি সেই দিনে যে দল করলো তারা কলকাতা পালা চলে আসলো। এই আর কি বিরাট সংঘর্ষ চলছে। পুজো উৎসব থেকে ঠাকুর এমন হয়ে গেল কার সঙ্গে দেখা করতেন না, ওই দুটো একটা বাথরুম আছে, বাথরুমে দিতেন। শীতকালে কনফারেন্স আমরা গেলাম, সেবার শীতকাল করে আমার স্ত্রীও সঙ্গে ছিল, সে প্রচণ্ড ঠান্ডা শীতকাল কনফারেন্স ঠাকুর বেরোলেন না, কিন্তু আমরা মনে হয় ঠাকুরের দর্শন করবো। তা সেদিনে সবাই কনফারেন্সে চলে গেছে, আমরা স্ত্রী দাঁড়াইছিলাম এখানে। সকালবেলা দেখি পর্দা থাকতো, পর্দা সরে গেল, ঠাকুর ওইদিকে মুখ করে, এদিকে কার দিকে মুখ না করে বসে আসেন। তা বর্দা গেলেন, বর্দা গিয়ে একটু বয়ে গেলেন, তারপর বর্দার সঙ্গে ঠাকুর উঠে এসে বর্দা গাড়ি করে নিয়ে চলে গেলেন 1 জানুয়ারি। ওই ঠাকুরের লাশ ঠাকুর তাকালেন আমার দিকে, আমরা দেখলাম ঠাকুর কাছে যেন মানে কত মানে রশ্মি বেরিয়ে আসছে। আমার স্ত্রী বলে তো বাবা ঝুলকে গেলাম, এরকম অবস্থা। ওই প্রথম মানে ওই শেষ, আর দর্শন হয়নি আমার জীবনে। পাবনায় দর্শন আর ওই লাস্ট দর্শন। চলে গেলেন, তারপরে দাঁড়ালাম, কখন বন্ধ আমার নিয়ে আসেন যাই না, আমি তো বাড়ি আসলাম। তারপরে তো ঠাকুর 26 জানুয়ারি দেহ রাখলেন। তা সেই ইন দি মিন টাইম আমাকে তখন সেক্রেটারি জ্ঞানটা ছিলেন, জ্ঞানটা আমাকে বললেন আপনার সঙ্গে কাজ বলতে, আপনার সঙ্গে তো খুব জানাশোনা আছে ওদের, আপনার একটু খুব স্নেহ টেহ করেন, একটু জানলা বুঝে দেয়, ফিরে নিয়ে আসেন, ঠাকুর খুব কষ্ট পাচ্ছে। আমি গেলাম কলকাতায় ওদের সঙ্গে, আমার খুব স্নেহ করতেন ওরা, যদিও তারা খুব নাম করা লোক, নাম বলবো না, খুব আমার সবাই আমাকে স্নেহ করতেন, এরাও করে ওরাও করে। কারণ আমি একটু অল্প বয়সের দিক থেকে আমাকে সবাই স্নেহ করতেন, ভালোবাসতো, খুব ইয়ে। আর আমি কোনো দলে না জানতো। তা বুঝলাম আমাকে বলছে কালী বলো তুমি যে বলছো আমাকে যে মেরে দেবে তুমি ঠেকাতে পারবা? আমি তো ঠেকাতে পারবো না। আছে লোক আছে, মারার লোক আছে, গিয়ে অত উৎসাহী, ও ঠাকুরের কথা শোনে না, তার মেরে দিল হয়তো, কে যাবে ঠেকাতে? হ্যাঁ এরকম না, ঠাকুর তো নিষেধ করছে, বর্দা নিষেধ করে, কে শোনে তার কথা? ও বের যাবে এরকম। যাই হোক, সে তো গিয়ে অনেক বুঝে নিলাম না, আমি সে দায়িত্ব তো নিতে পারবো না। তারপরে যাই হোক ঠাকুরের ভিড় কয়েকদিন গেলাম,
আমাকে আবার ঠাকুর সেই নয়, আমি তখন আমাকে ঠাকুরের ইচ্ছা সব সবাই এমএ পাস কর, এরকম যাতে আমিও পরীক্ষা দেওয়া যায় বুড়ো বয়সে সেবার পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দিতে যখন যাই সেই সময় ঠাকুর বের করে বাড়ি দিয়েছে, পরীক্ষা দেওয়া মানে চলে গেল ঠাকুর। রেগে দেখলাম সেই তারা আবার আসছে, আমি তখন বললাম সেদিন আসলেন না ঠাকুর রেগে আজকে আসলেন, কাঁদছিল। যাই হোক ওরা সেবা হয়ে গেল, ওই বিদিনীতে তারা এখন মন্দির দেখে আসতে আসে। এই সময়টায় বর্দা আসলেন, যখন আমি সবাই আমাকে ওই জায়গায় যার অতি উৎসাহী যে আমি বোধহয় ওদের দলের লোক, আমাকে আশ্রম করতে দেবে না, এই করতে হবে না। একদিন পরে রাখি ঠাকুর দেড়টার পরে বর্ষাকালে কনফারেন্সে গেছি, কনফারেন্সে বসতে দেবে না একদল, এই আমি তো চুপচাপ থাকি, বলতেও পারি না আমি যে ওদের দলের না, বা এদের কেউ শোনে কার কথা, বর্দার কথাও শোনে না, ঠাকুরের কথা শোনে না, ওরা অতি আছে। এখন তো তারা যারা বেশি উৎসাহী তারা কিন্তু কাজটা কেটে পড়লো ওখান থেকে, কেটে গিয়ে কেউ কাজল দলে চলে গেল, কেউ এর দলে চলে গেল, ওর দলে চলে গেল, তখন কিন্তু খুব বড় উৎসাহী। হ্যাঁ, আমি চুপচাপ থাকি। তাই তো দেখলাম আমার জীবনে, তাদের জীবনে সেই জীবনে কী কষ্ট করে গেছে তা আমার দেখা আছে। তা গেছি সেবার ঋত্বিক কনফারেন্স, বর্ষাকাল হবে, ঋত্বিক কনফারেন্সে হয়ে গেছে, আমি এক কোনার দিকে বসে থাকি, কেউ আমাকে সাপোর্ট করে। তো বড়টা খড়াই ঘরে বসে আছেন, ঋত্বিক কনফারেন্স হয়ে গেলে সবার সঙ্গে কথাটা বলছে, সবাই যাবে। তা আমিও বড়টাকে প্রণাম করে চলে আসবো বাড়িতে। তো বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, তো খড়াই ঘরের ঘরটা ভর্তি। তা আমি একটু গিয়ে প্রণাম করে চলে যাবো, যে ঢুকতে গেছি, উঠবে না রব, আমি কিছু না, আমি বলবো না, ও যে প্রণাম করে চলে আসে, হবে না, ডান ডান। আবার ওই দিক থেকে দেখছি যে দিদি উঠতে গেছে, সেদিকে আটকা দিয়েছে, ওদের দল আছে, ভারী দল, ভারী দল। হ্যাঁ, সে খুব কিছুদিন দিয়ে বর্দা হলো, খুব করছে অনেকক্ষণ, অনেক চেষ্টা করবো, বৃষ্টিতে টিপটিপে বৃষ্টি ভিজছি বাইরে দাঁড়া আছে, তবু ঢুকতে দিচ্ছে না, যে তার নিচেই আটকে দিচ্ছে। আর ওরে বাবা, সেই ইয়েতে দাঁড়া আছে, কিছু সময় বৃষ্টি থেমে গেছে, বর্দা উঠে পড়ে বাড়ির দিকে যাবেন, যে বর্দা উঠেছে, ওরা সবাই উঠেছে, বর্দার সঙ্গে সঙ্গে যাচ্ছে, আমি দাঁড়ায় আছি, দাঁড়ায় ভাবছি সব তো চলে গেছে, যদি বর্দার সঙ্গে না যাই তাই ভাববে বর্দার এগেন্স্টের লোক, আবার যদি বর্দার সঙ্গে যাই তাহলে ধাক্কা মেখে দেবে, কোন দিকে যাবো যায়। তো বর্দার লাইন চলে গেছে ওই পিছন রাস্তা দিয়ে, কাঁঠাল গাছের গোড়া দিতে অনেক কিছু চলে গেছে, কাঁঠাল গাছের ওদিকে যাচ্ছে, আর আমিও আস্তে আস্তে কিছু দূর গেলাম, টাকায় দেখছি ওরা অনেক দূর চলে গেছে। যখন গিয়ে দেখছি বর্দা ওই বট গাছ টাছ পার হয়ে গ্যারেজের দিকে চলে গেছে, তার সঙ্গে দল চলে গেছে, এবার তো চলে গেছে, যাই ফিরে চলে যায়, কারণ ওখানে গেলে তো ধাক্কা মেরে ফেলে দেবে, গেলে ওরা যা ইয়ে। ফিরছি, একসময় দিকে একটা ছেলে বলে ছুটি আসছে, আপনি কালীপদ রাহা দুর্গাপুর এসছেন? হ্যাঁ, আপনাকে বর্দার 3টের সময় দেখা করতে হবে তার ঘরে, এই বলে দৌড়ে চলে গেল। দেখুন ঠাকুরের কি বর্দা, এখন ভাবছি নিশ্চয়ই বোধহয় ওদের দলের লোক, আমাকে মিথ্যা কথা বলে ওখানে নিয়ে আমাকে বোধহয় হ্যারাস করা হবে 3টের সময়। আবার বলছে হতেও পারে, আর নাও হতে পারে, কারণ হওয়াটা অসম্ভব, কারণ ওরা দলের বুঝতে পারছি না। আর বর্দা যদি হতো তো ওখানে দেখতে আমাকে বলতে পারতো, তাও ডাকিনি না, ওদের সামনে বলতে না। যাই হোক, দেখেন না দৌড়লো মন, কী করবো, আস্তে আস্তে বাড়ি চলে গেলাম। দুপুরে খেয়ে দিয়ে 3টের সময়, হ্যাঁ 3টের সময় আমি এখন আমার মামি শ্বশুর কোথায় যাচ্ছে, ওই বৃষ্টিতে দরকার আছে, আমি একটু কাজ বলতাম অফিসে কাজ, চলে গেছি। দিয়ে আস্তে 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 বর্দার বাড়িতে ঢুকছি, গেটে লোক আছে, কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন? সে বর্দার সঙ্গে দেখা করবো, হ্যাঁ বর্দার সঙ্গে আগে যান, 5টার সময় যাবেন ওই ওই হ্যাঁ সেখানে যাবেন, দেখাবে, চল চলো যাও, ফাঁকা ফাঁকা বাড়ি দূরে বর্দা বসে আছে, মন নেই, খেয়ে দিয়ে বসে আছে। তারপর সে করতে বলছে, কে রে? আমি যেন ওর সঙ্গে কথা বলি, কেমন দৌড়ে চাই বলো, আমি দুর্গাপুর এসেছি, কালীপদ রাহা আসতে চাই। বর্দা নিশ্চয়ই বলেছে, ছেড়ে দিছে আমাকে,
মায়ের ঢুকো আস্তে আস্তে ঢুকছি আর বুকুতে কাঁপছে, নিশ্চয়ই বর্দাটা শাস্তি রাস্তে একটা কিছু হবে যাবে, আর একটা কিছু যাই দেখা যাক কে যাওয়া যাবে, ঠাকুরের ইচ্ছা। আস্তে আস্তে ঢুকেছি করে, ঢুকে প্রণাম করে বসছে, একা একা বসে আছে সেই ওই চৌকি ঘরে। ঘরটা দিকে একটু অন্ধকারের মতন তো প্রথম বুঝতে পারছি না, নিচে একটা লাইট জ্বালানো আছে দুপুরবেলায়, তাকাচ্ছে না আমাদের, আর আমাদের বুক কাঁপছে, আমি হাত জোর করে বসে আছি। কিছু বলে, কি খবর, নিশ্চয়ই কিছু কাজ টাজ করছো বাবা? আমি একে গলায় দিয়ে অন্য কসুর, বর্দার সঙ্গে কথা বলো মানে কি জানো, হাউলিং এর মতো, বলে বাবা বাবা কথা বলো মানে দেখতে পাগে মানে রাজবাড়ি গো, শোন রাজবাড়ি, ওরে বাবা কথা বলতে বুকটা কাঁপে, অথচ ভিতরটা একেবারে নরম, বোঝা যায় না। আর বর্দাকে তো এরকম দিই না, তারপরে আমি হাউ হাউ করে কেঁদে ফেলেছি, কেঁদে নেই। তখন বর্দা বলছে, দেখো বাবা ইষ্টের কাজ করা খুব মুশকিল, অনেক রকম বাধা আসবে, অনেক প্রতিমধ্যে তার মধ্যে করে যেতে হবে। এই দেখো আমার দিকে তাকাও, ঠাকুরের একটা ফটো ছিল, ওখানে তাকায় ঠাকুর, বর্দা দু চোখ থেকে টল করে জল পড়ছে, তাকায় দেখি, আমি হা করে তাকায় আছি। কিছু ঘরে আস্তে আস্তে দেখি রাঙ্গা বৌদি, মানে রাঙ্গামা, বৌদি বলতাম, তিনি এসে দাঁড়ায়, হাত ঢুকছেন না, তারা তিনিও দেখছেন, আর আমাদের দেখাচ্ছে আর ওদিকে। তারপর বর্দা অনেক কথা বললে, জীবনে চলতে গেলে কত বাধা, কত বাধা, এগুলো বলতে কোনো হতে নেই, তুমি এটাকে তো আটকাতে পারবো না, এরা থাকবে একটা দল এরকম, অনেকে। তারপর অনেকক্ষণ করে শোনো বলি, তোমার যদি জীবনে কিছু কথা থাকে থাকে যত কথাটা আমার সঙ্গে বলবো ডাইরেক্ট, হ্যাঁ, আর কার সঙ্গে কোনো দরকার নেই, তুমি আমাকে বলবা। এই যে বর্দা আমাকে যে নিলেন না জীবনে, সারাটা জীবন জানি না বর্দা আমাকে এত স্নেহ করতেন, এত করতেন না, আকারে মানে ইসের মতন আমাকে এই করতেন, ও যা বলে তাই হবে, যা ও যা বলে, এরকম মন্দির টন্দির করার ব্যাপারটা হবে, অত্যন্ত স্নেহ খুব করতেন। এবং বর্দার যে ছোটো মেয়ের বিয়ে, সেও আমি মোটামুটি করে দুর্গাপুরের ছেলে, সেই ইয়েতে ওই মারা গেছে, মারাও গেছে, সেই ইয়েতে জামাই করতে করতে সেই ইয়েতে আসলে বর্দা দুর্গাপুর ঢুকলে আমার বাড়ি থাকে ঢুকতে, একবার আমাদের ঢাকা করতেন, সেই আমার বোনকে খুব স্নেহ করতেন, সেই অত্যন্ত ই করতেন। সেই একদিন বলছে একটা মাসুরগুলো একটা মিষ্টির দোকান আছে দুর্গাপুর, কচুরি, বর্দা ওখানে কচুরি খেতে, আমাদের এই মাসুরে কচুরি খাচ্ছি, তুই কী করলি দেখ, একদিন বর্দা হারার সময় এক কচুরি নিয়ে আমার বাসায় ঢুকে, এরকম স্নেহ করতো, অত্যন্ত স্নেহ, খুব ইয়ে ছিল। কচুরি নিয়ে আপনার বাড়ি ঢুকছে, দেখেছে মানে খাবি খা, সেই মানে আমাকে খুবই এত স্নেহ করতেন, খুব স্নেহ করতেন সব ব্যাপারে। আমরা অসুবিধা মানে ওগুলো জানে যে বাবার খুব অত্যন্ত ইয়ে ছিল। এই যে এই বইটা যে আমার বইটা যখন আমি প্রথম লিখি, একটা দিন ধরে বইটা আমি বলি না, কেউ পড়বে না, আমার লেখা আমি লিখতে পারি না, কিছু পারি না, তাছাড়া আমি বলি ছেলে এসেও ভালো ছিলাম না, ওই কোনো তো পাঁচটা সরে গেছি, আমি এটা পাস করছি মনে করি, আর আমি ভালো বক্তৃতাও দিতে পারি না, ওই যে অনেকে দেয় সুন্দর সুন্দর, এমনি কেউ কথাটা বললে বই টই সেইতে। তা আমার যাজন ক্ষমতা আপনার প্রচুর, যাজন না আমি পারি না, ব্যবসায়িক আমার কত মানুষকে দীক্ষা দিয়েছেন, ঠিক আছে, ব্যবসায়িক আমার এই আপনার কথা অভিজ্ঞতাগুলোই বলি আর কি। হ্যাঁ ব্যাস ব্যবসায় তো ওই আমার অনেকটা ডায়েরি ছিল, তাই ডায়েরি নিয়ে আমার স্ত্রী আমার লিখে দিত, আমার স্ত্রী লেখাটা ছিল, আমার স্ত্রী পড়াশোনা খুব ভালো ছিল, তো ও হেল্প করেছেন আমার ম্যাঙ্গো পাঁচটা, ওই তো আমাকে নোট ফোট লিখে দিয়েছিল, উনি রাইটার, ও আমাকে ব্যাট করছে। যাই হোক, ও মেরে দেওয়ার পরে আমার আলমারি বলছিল আর লেখাটা কাটাইছিল, ও লেখাটা খোলা আলমারি সব ধরে রাখে, নিয়ে দিয়ে গেছে, কেটে দিয়েছে, কোথায় পড়ে আছে। আমার যখন এই বিয়ে দিলাম এই নাচ বউগুলো, সে এসে খুঁজে খুঁজে দেখি কি আমার পুরোনো ডায়েরি লেখা আছে, বলে কি দাদু তোমার সব লেখা টেখা আছে, এগুলো একটু ছাপায় টাপায় বলি। হ্যাঁ, আমার বাইকও মানে আমার খুঁড়তো ভাইয়ের ছেলে পাশে বাড়ি, ওর আবার ওই ইটি আছে, কম্পিউটারে ইটি আছে, প্রেস টেসও আছে, ও দেখে দিয়ে বলছে যেটা তুমি ওইগুলো আমরা লিখে দিয়ে তো একটা বই করবো, কে করবে, তারপরে নাচবো ও আর একটা সেটে মিলে ওরা
বহু পুরো হারায়ও গেছে। তো ওরা খুঁজে খেয়ে কী করে ওটা একটা বই করছিল। তা বইটা করেছে, তা আমি কেটে কুটে দিয়ে কেউ পড়বে না, আমার এই লেখাই মানে আমি লিখে দিতে পারি না, এটি পড়বে, কত সুন্দর ভাষা টাষা দিয়ে লেখে, কিছু নেই। দেখি বইটি ছাপিয়েছে। তাকে প্রথম কপি বর্তমান আচার্যদের তাকে দেবো। তাই একদিন ওই ছখানা বই দিয়ে প্রথম খণ্ডটাকে দেবো করে নিয়ে গেছি। সকালবেলায় বর্দায় যতদিন বাড়ি বাড়ি ঢুকলি বর্দার ঘরে আর প্রণাম করে ওনাকে প্রণাম করতে। তা আমার এই শীতের শেষের দিকে এরকম ভূগোলে ছখানা বই ছিল, ওই এরকম চাদর জড়ানো, ওনাকে প্রণাম করে দেবো। যে প্রণাম করতে গেছে পড়ে গেছে। ওগুলো কি এগুলো কি ওগুলো কি দাদা একটা বই দিয়ে ওনাকে দিয়ে সুন্দর বই। ওই লোকদের দাঁড়া আছে, আর ইশারা করছে আসতে, মন্দিরের সমস্যা মেটাবার জন্য। তারা ঢুকিছে, হাত ধরতে বলছে কি চাও তোমরা, এই বই পড়ো, এই বই পড়ো। না এই বই পড়বা, এইসব বই পড়বা। উনি কিন্তু দেখেন বই পড়বা। ভাই বলছে বল বল তোর বল, তোর তো মন্দিরের গন্ডগোলটা। ওর হাত ধরে আমাদের মন্দিরে এই গন্ডগোল হয়েছে, ও গন্ডগোল ওদের সব কথা কেন, তারপর বলতে এই বই পড়ো। ভাই বলছে ভর সমস্যা বলো, আমার কিছু বলে শুনে কি করছে কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই বাবা এই যা বলবে তাই করবো, আর এই যা সবাই বই বইয়ে পড়বা। সবাইকে বলছে এই বই পড়তে, এই বই পড়তে, হ্যাঁ সবাইকে বলছে। অনেক দেখেন না কিন্তু উল্টো পাল্টা করে গেছে। মানুষগুলো বই পড়লেন না, কিছু না, সবাই গেছে আমার প্রশংসা করছেন খুবই। আমি বহু লোকজন বিড়ি ফিরে গেছে, আমি প্রণাম করে কেটে পড়লাম ওখান থেকে, ওই কেটে পড়ি, বাড়ি চলে আসছে। বাড়ি এসে ভাবছি যাবো না, বই পড়লে তো উনি তো কাজ কি বলবেন, সবার কাছে তো প্রশংসা করছে না পড়ি। হ্যাঁ কিন্তু বই পড়ে কি ভাবা, আমি জানি এই বই পড়ে আমার ভালো লাগবে, আমার নিজের মধ্যে একটা টেনশন আছে, কি জানি কিছু যাতে কি কত লোক কত সুন্দর বই লেখে, কত পণ্ডিত লোক সব পণ্ডিতরা আছে, আর আমার মধ্যে কি হবে সেইটাই। তারপরে একদিন পরে আমি যাচ্ছি ঠাকুর বাড়িতে ঢুকছি, ঠাকুর বাড়ি প্রণাম টাম করে, তখন তো সিপাহী বাবু ওই চায়ের দোকানটা বসা, এই ওনার ডাক ডাক ডাক, ও দাদা কি বই লিখলেন, আমি পড়েছি আবার পড়বো, দারুণ লিখেছেন বই। আরে বাবা অজানা অনেক জিনিস আমরা জানতে পারলাম, অনেক জিনিস জানিস বাপরে, আমার জানা ছিল না, আমি আবার পড়বো। একজন তো প্রশাসন মনে মনে ভাবলাম, দাদা বসে আছেন কিন্তু আমার দিককে লক্ষ্য হচ্ছে, আমি তো জানি ওনাকে আজ প্রণাম বড়টাকে প্রণাম করে ফিরে আসছি। এসে বলছে কি বই লিখেছেন, হ্যাঁ এ কি বই, এটা কি বই, হ্যাঁ আরে ভাই এতটুকু বই তো আমার বসায় না, বই বড় করে লেখেন, মোটা করে লেখেন, হ্যাঁ এই মোটা করে লেখেন। আমি যা পড়েছি, তারপরে ওই গাড়ি সিপাহী বাবু ছিল, ওই মিন্টুবাবু, আপনার বই পড়েছি, কালকে পড়ার সঙ্গে সঙ্গে আমি পড়ে, আমি শীতকালে আমার জল গরম করে স্নান করতে যাবো, তখনও আমার এই হয়নি, আমি পড়ে শেষ করছি, আবার পড়বো। হ্যালো একটু পরে করছি বোন, বলো। আমি পড়েছি, তারপর দিন গেছি, আর লিখছেন তো, আমার দাদা লেখা রোজ যাই আবার লেখেন, ডিটেলসে লেখেন, আপনি অনেক জানেন, আমার জানা আছে, লেখেন 4-5 দিন বলা টলার পরে এক বললেন আমার দ্বারা হবে কেন হবে না, আপনি অনেক বুঝলেন, দেখবেন মনে আসবে আস্তে আস্তে লেখেন, মনে আসবে। আর এই যে আপনি আপনার জীবনী লেখেন, আপনার জীবনীটা লেখেন, জীবন লিখতে গিয়ে দেখেন ঠাকুর অনেক কথা এসে যাবে। তখন হাত ধরে বলছে আমার ওইটা দিয়ে আমার জীবনী আমি লিখতে পারবো না, কেন আত্মপ্রচারের ভাবটা থেকে। তখন দাদা বলে আত্মপ্রচার কী বলছে, আত্মপ্রচার তিনি আসেন বলে তো আমি আসি, আমি কে, আমার কোথাও অস্তিত্ব কে আছে, এই যে কি যে ওই প্রথম দেখলাম তার চোখে মুখে একটা মানে অপার্থিব আর জ্যোতি বেরিয়ে আসছে, আর বলার ভিতর সে যেন একটা এক নিঃশ্বাসে অনেক কিছু বলে গেল। এরকম দেখিনি, আর কিছু বললাম না। সেদিন আমার জন্মদিন ছিল, কালী পুজো, ঘরে এসে রাত্রিবেলায় লেখার চেষ্টা করলাম, কোথার থেকে লিখবো, কোথেকে লিখবো কিছু হয়ে, খাতা কলম দিয়ে। আমার ওই এক শাড়ি আছে, আমার ওই সরকারের মেয়ে, কলেজের পরে ডক্টরেট, ও রিটায়ার করছে, ও আমাকে জামাই করে খুব শ্রদ্ধা করে আমাকে, ও বিয়ে থা করিনি। ও বারবার বলছে দাদা যখন বলছে আমি পারবেন লেখেন, কিন্তু কোথার থেকে লিখে কোথায় লিখবো জীবনী আমি কিছুই বুঝতে পারছি না। কাগজ কলম নিয়ে বললাম, ফুলস্কেপ কাগজ দিল আমাকে, বড় একটা কত দিয়ে দেয়, আমি বাইরে শুই, বাইরে বাজি টাজি পুড়ছে,
আবার শুয়ে পড়লাম। আচ্ছা, কালী পূজার দিন আপনার জন্ম, হ্যাঁ? ওই জন্য কালীপদ সেই জন্য কালীপদ। তারপরে লিখতে যাচ্ছি, যখন লিখতে যাই আর দাদা তো উনি হচ্ছেন নামময় থাকেন, যোগী পুরুষ, ওনার পক্ষে যেটা সম্ভব আমার পক্ষে সম্ভব হবে না, নিজের দুর্বলতা। আবার শুয়ে পড়ে, কিন্তু কাল তো আবার ধরবে, লিখছেন কিনা, আবার লিখতে গেলাম, হলো না। রাত্রি প্রায় তখন 12টা বেজে গেছে। একবার শুতে যাচ্ছি, ঘুম আসছে না। তখন বলি, ঠাকুর তুমি আমায় রক্ষা করো, আমি ছাড়া পারবো না। একবার নাম করতে বসলাম, খুব করে নাম করছি, আর নাম করতে 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 কখন যে আমার সঙ্গে চলে যায় না, হঠাৎ বাইরে একটা বোম ফাটাইছে, পটকা ভেঙে গেছে। ভাঙার সঙ্গে সঙ্গে সামনে টেবিলে করে কলম মারিছিল, আমি লিখতে হবে। মনে হচ্ছে আমি এখানে আমার হাত ধরে কে লেখাচ্ছি, ও কাকা যখন ছোটোকালে কোন ভেস গেছিল, সে হাত ধরে আমি হঠাৎ হাতেতে কলম পড়ে গেছে, দেখলাম প্রায় 4টা পৃষ্ঠা আমি লিখে ফেলছি। কী লিখেছি? আমার অতি শৈশবের কাহিনী, আমার মনে আসে না, অতি শৈশবের। মার কাছে শুনেছি আমার জন্ম কেমন হয়েছিল, সে থেকে আমার বাড়িতে একটা মনসা রায়নের হচ্ছিল, একটা সাপ এই সময় গলা জড়ায় ধরেছিল, সেই সময় আমি সাপটা ধরেছিলাম, সেই সময় গেলো। তারপর ছোটোকালে আমি স্কুলে যেতাম, কেমনকে যেতাম, সেই স্কুলে আমার বন্ধু ছিল, ওই তার সঙ্গে গিয়ে গিয়ে একটা পুকুরে দিঘি ছিল, দিঘির পাড়ে কুমির হতো, সে কুমির সাথে আমরা লিখে গেছি। লেখাটা ধরে পড়ছি, মানে এই করতে আমার তো মনে আসলো কী করি, লিখলাম এই কী করি, আর লেখাটা এত সুন্দর। রাত তখন 2টো বাজে, কাকে বলবো মনে, সকালে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে খুকু যায়, ভোরবেলা ঠাকুর বাড়িতে যায়, আসুক, আসার সঙ্গে খুকু, ওই আমার শালি, খুকু শোনো এই যায়, জামাই বাবু দারুণ লিখেছেন, পারবেন না, লিখে নেন। তারপর দিন গেছে ঠাকুর পড়ায়, দাদাকে শুনে, বাহ দারুণ লেখেন। তারপরে ওই পরে ওই ফিরে আসার ওই যে স্মৃতিদান আমার জীবন বলেছিলেন, আর তার সঙ্গে আমি স্মৃতিদানটা কথা জুড়েছি। তারপরে রোজ রাত্রে খাওয়ার পরে লিখতে যাই, আর পারি না, তার ভালো বই তো কোনো নাম করতে হবে, নাম করে লিখতে হবে। সেই যে লেখাটা আমি এখনও একটা স্মৃতিপত্র কিছু লিখতে কিছু করতে না, আমি নাম না করি আর করতাম, জানি ওই একটা মতো নাম হচ্ছে একমাত্র সম্ভব, নাম আর নামিত অভেদ, এটা মনে রাখবে। আমরা ঠাকুর দেখেছি বটে, ঠাকুর দর্শন করেছি, আর দর্শন তো পরেও দেখছি, তিনি কিন্তু আর ওই আমাদের মতো সামনে যে দেখেছি সে না, তিনি হচ্ছে নাম রাধার স্বামী, ওই রাধার স্বামী পুরো মাত্রায় তিনি হচ্ছেন নামমার, তিনি হচ্ছে নামী পুরুষ, মনে রাখবেন। আপনারা দেখেন নেবে এরকম দুঃখ করবেন না, ওই নামের নামিটা আমি দেখেছি, সঙ্গে করেছি, আর নাম সঙ্গের পর বসছি, ও দেখা নয়, নাম করবেন রাধার স্বামী, রাধার প্রতি মুহূর্তে চলতে ফিরতে খেতে বসতে আপদে বিপদে অভ্যাস করে দেবে, নামময় থাকবে, অমঙ্গল আসতে পারে না, যেটা আসবে সেটা তাও মঙ্গল, বুঝলেন, এটি তিনি করাচ্ছেন। নামময় থেকে যদি কিছু করার জন্য অঘটন কিছু ঘটে, বুঝলেন, এই যে আমার এই ঠ্যাংটা ভাঙা, যাই হোক, আমি তখন নাম করেছি কিনা জানি না, যে নাম যদিও করে থাকি, বুঝলাম যে এটা এর মঙ্গল ছিল, অতগুলো লোককে আমি দাদরে একটা বিরাট একটা এরিয়া করে দিয়ে আসছি, সে জানেন। ওই এসআর দাশগুপ্ত তো দীক্ষা নিয়েছে, কিছু করতে না, এখন কিন্তু করে বোঝাচ্ছে যে এখন সে প্রায় আমাকে কন্ট্রোল করে, যে কবে আসবেন, কোথায় আসবেন, তার মধ্যে আমার ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার, এটা ঠিক করেছেন। সেগুলো সবসময় চলতে ফিরতে রাস্তাঘাটে বাড়িতে সবাই ছেলে মেয়েকে বলে সবসময় নাম করবি, নামের মধ্যে অভ্যাস করতে হয়, একবারও হয় না। রাস্তা চলছেন ফাঁকা, রাজস্থান মনে করতে যাবে, এই একজনের সঙ্গে গল্প করছেন, ভুলে গেছেন, আবার কিছুক্ষণ পরে এই তো আবার আসছেন, আবার নাম করেন, ভুলভাবে ভ্রান্তি হবে, করতে 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 একদিনে হয় না, একদিনে হবে না, ওগুলো তাকে বলেন অভ্যাস করতে হয়, চলতে ফিরতে খেতে বসতে রাধার সঙ্গে না, ওই নাম আর নামই তো অভেদ, মনে রাখবেন, আমার এই কথাটা মনে রাখবেন, তিনি কিন্তু আলাদা নয়, ওই নামের মধ্যে থাকেন। পরবর্তীরা তুলছেন সকলের মঙ্গল কামে, আরও সুস্থ হন, আরও দীর্ঘায়ু হন, আর সকলকে বাড়িতে সবাইকে নামময় করছেন, দেখবেন একমাত্র মঙ্গল। আমার এই জীবনের অভিজ্ঞতা, আমি কিছু বলতে চাই না, আমি কিছু বক্তাও না, আমি কিছু বক্তাও না, কিন্তু আমার একটা জিনিস হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে নাম, ওই নাম হচ্ছে একমাত্র, আর করে দেখেছি তো, লিখতে পারতাম না, করতে না, আমার আসলো করতে, ওই নামের মধ্যে দিয়ে তুলে দিচ্ছেন, আমার মধ্যে তিনি অবস্থান করেন, যেমনি নাম করবেন আপনার তো অবস্থান করেন, রাধার স্বামী নাম কি আপনার অমঙ্গল আসতে পারে না, তিনি তো ইষ্ট, মানে মঙ্গল,
অনুষ্ঠান বৃদ্ধি করে ইষ্টময় যখন থাকবেন অনুষ্ঠান দূরে সরে যাবে। ইষ্ট আর অনুষ্ঠান দুটো এক জায়গায় থাকতে পারে না, ভাইস ভার্সা, একটা অপোজিট, তাই না? যেই ইষ্ট নাম করলেন ভিতরে অমঙ্গল যেটা সে দূরে সরে যাবে, আবার কিন্তু সেটা দৌড়া এটা চলতে ফিরতে নাম করবে। জয় গুরু আসছেন আপনার পরম পিতা একটা মঙ্গল কামনা। আমাদের জীবনে ইতিহাস হয়ে থাকলো আপনার শ্রীমুখ থেকে যে শুনলাম। মুখ না পরম পিতার না না, সে তো নিশ্চিত, ঠাকুরের কথা, সে তো নিশ্চিত, তার কথা শুনবো বলে আপনার কাছে এসেছিলাম। সার্থক হলো আশা। নাম 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 চলতে ফিরতে ভুলে যাবেন, তবুও আমার মনে যখন পড়বে ওই তো নাম, ওই নাম। সংসার করতে গেলে দুঃখ জ্বালা যন্ত্রণা না থাকলে কিন্তু এগোন যায় না। ওইটাই এসছে কিন্তু বুঝলেন এগোচ্ছে না। ঠাকুরের জলতে ঠাকুর আমি যে ইষ্টপথে যাচ্ছি তো প্রমাণ কি? দুঃখ জ্বালা টলা পাচ্ছ তো? হ্যাঁ, ওই এগোচ্ছে, ওই এগোচ্ছে। যত দুঃখ জ্বালা যত আসবে তত বুঝবেন যে আপনি এগোচ্ছেন, তাকে নিয়ে চলতে চলতে ওটাকে ঘাবড়াবেন, তার আশীর্বাদ। নতুন কথা শুনলেন।